কলকাতা হাইকোর্টের কড়া ধমক আর তাতেই সোজা লাইনে চলে এলেন। আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে দর্শক দেখতে পাচ্ছেন রথযাত্রায় শুভেন্দু অধিকারী গিয়ে তুপের মুখে পড়ে না যাওয়ার পথে শুভেন্দুর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ দেখালেন। এদিকে আজ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর কঠিন শাস্তি হয় পশ্চিমবঙ্গের রথযাত্রা নিয়ে কথা বলে। রথযাত্রায় গিয়ে শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়েন। আজকে ভয়াবহ পরিস্থিতি। খুব খেলা হবে বলছিল না, উল্টো খেলা হচ্ছে, পিসিমণি কালিয়াগঞ্জ যাবেন নাকি? পালা বদলের পরেই রাজ্যে বিনিয়োগের জোয়ার। তৃণমূল জমানায় রসাতলে চলে যাওয়া বাংলার শিল্প এবার বিজেপি ক্ষমতায় আসার পর রথযাত্রার পবিত্র দিন, আক্ষরিক অর্থেই মহারথী পুরীর রথ। শুরুতেই আপনাদের সেই ছবি এই মুহূর্তে দেখাবো। যারা বলছে তারা ইংরেজের দালাল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, বর্তমান সাম্রাজ্যবাদী শক্তির দালাল। তৃণমূল কংগ্রেস প্রথম যেদিন দুজনকে এক্সপেল করেছিলেন তখন তারা ছিলেন শুধুই দুজন, আর এখন আপনার পুরো ভরা সংসার। এদিকে রথের সকালে মায়াপুর ইস্কনে মা ও স্ত্রীকে নিয়ে এলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুভেন্দুর বেইমানি ফাঁস, খেলা শেষ ঋতব্রতের। একে একে ফেসে যাচ্ছে বিদ্রোহী তৃণমূলের সবাই। করতে পারে আইনি বেড়াচালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করাই। এবার আইনি বেড়াজালে পড়লেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ রায় হয়। অন্যদিকে কলকাতায় রথযাত্রা হচ্ছে এবং আজকে রথযাত্রার প্রথম দিন। এই প্রথম দিনই নতুন পরিস্থিতি হয়। শুভেন্দু অধিকারী সেইখানে যান, কঠিন বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং এই ভারতের রাজনীতির মধ্যে নতুন অসংখ্য ঘটনা ঘটছে। সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের ৭৫টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের
পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে আমাদের এই রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রার দিকে নজর রাখতেই হচ্ছে। কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রা, সেখানকার কি ছবি আমাদেরকে দেখাবেন বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে, এবং খিদিরপুর থেকে রয়েছেন আমার আরো এক সহকর্মী সুদীপ্ত। প্রথমে একটু ইসকনের রথযাত্রার আয়োজন আমরা দেখতে চাই। বিশ্বজিৎ, আমাদের একটু দেখাও যে কিভাবে সেজে উঠেছে আজ এবার ইসকনের রথযাত্রা। একদমই মিমি, জয় জগন্নাথ দেবের যে রথ তুমি বলছিলে নন্দী ঘোষ, সেই নন্দী ঘোষকেই দেখাবো। এই মুহূর্তে একেবারে জগন্নাথ দেব রথে অধিষ্ঠিত হয়েছেন, তার পূজার্চনা চলছে, আরতি চলছে, এবং তার সামনে তাকে নিবেদন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো কত্থক, কখনো ভারতনাট্যম থেকে শুরু করে নানান যে নৃত্য অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অন্যদিকে ভক্তরা তারা যাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের কাছে, আজ তাদের প্রার্থনা ব্যক্ত করছেন, তার কাছে তিনি আরতি করছেন, তার কাছে ভক্তি নিবেদন করছেন। আর এই জগন্নাথ দেবের যেমন নন্দী ঘোষ, ঠিক তেমনি আমাদের সামনে বলভদ্র এবং সুভদ্রা, তাদেরও সুভদ্রার দর্পদলন এবং বলভদ্রের যে তালাধ্বজ, অর্থাৎ সব রথ তৈরি আছে। এবং আর কিছুক্ষণ পরে এই ভিভিআইপি অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি আসবেন, শুভেন্দু অধিকারী তিনি আসবেন, তিনি এই রথের সামনে তিনি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন এবং তারপর রথের রশিতে টান দিয়ে তিনি শুভ সূচনা করবেন। ইসকনের ৫৫তম বর্ষ এবার, আর ইসকনের রথ মুখ্যমন্ত্রীর রথের রশিতে টান দিলেই রথযাত্রার শুরু হবে। এবং এই রথযাত্রা ঠিক এই হাঙ্গার ফোর্ট স্ট্রিটে আমরা রয়েছি, এখান থেকে সোজা গিয়ে তারপর এজেসি বোস রোডে যাবে, এজেসি বোস রোড থেকে ঠিক বাঁদিকে নেবে, তারপর শরৎ বোস রোড ডান দিকে ধরে শরৎ বোস রোড দিয়ে হাজরা রোড ধরে একেবারে চলে যাবে এসপি মুখার্জি রোড হাজরা মোড়ে। সেখান থেকে ডান দিক ধরে এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, তারপর এক্সাইড মোড়, তারপর চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে একেবারে পার্ক স্ট্রিট, সেখান থেকে আউটরাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে তৈরি হয়েছে মাসির বাড়ি। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনই মাসির বাড়ি যাচ্ছেন, আর সেই মাসির বাড়ি প্রস্তুত আছে ব্রিগেড ময়দানে। সেখানে 24 তারিখ আবার বহুরা যাত্রা, অর্থাৎ আবার উল্টো রথ যাত্রা হবে। তার আগে পর্যন্ত অর্থাৎ 23শে জুলাই পর্যন্ত সেই মাসির বাড়িতেই থাকবেন। সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা প্রার্থনা যেমন হবে, তেমনি ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণ হবে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই ভোগ প্রসাদ বিতরণ যেমন হবে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা প্রার্থনা, নানান অনুষ্ঠান হবে। আর এই উৎসব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে 23শে জুলাই পর্যন্ত। তারপর বহুরা যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা আবার সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। 2029 সালে বিজেপি আবার পুনরায় ফিরবে কি ফিরবে না, অর্থাৎ E20কে নিয়ে সি ভোটার সার্ভে করা হয়েছে, যেখানে এমন মারাত্মক বেশ কিছু তথ্য সামনে এসেছে যা অতি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। অর্থাৎ E20 বা ইথানল ব্লেন্ডিং পলিসির জন্য বিজেপির চাপ হয়ে যাচ্ছে না তো? এদিকে সোনাম ওয়াংচুকও কিন্তু যথেষ্ট আন্দোলন করছে, যে আন্দোলনের দিকে কিন্তু এখনো বিজেপি তাকাচ্ছে না। আমি এটা বলছি না যে বিদেশি ফান্ডিং নেই, বিদেশ ছাড়াই সব চলছে বা কোনো এজেন্ডা নেই, আমি এটা বলছি না, কিন্তু এটাও খুব সত্যি কথা যে সোনাম ওয়াংচুক 17 দিন পার হতে চলেছে, সরকারের একটু তাকানো দরকার। এতটাও ইগনোর করা কি ঠিক হচ্ছে? দেখুন, আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলবে কি মিলবে না সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু সি ভোটার সার্ভের তথ্য অতি অবশ্যই আপনাদের জানা উচিত, কারণ এর মাধ্যমেই বোঝা যাবে যে 2029-এ বিজেপির প্রতি মানুষের স্ট্যান্ড পয়েন্ট কি, তারা কি চায়। তারা ভাবছে না তো যে বিজেপি ডিক্টেটরশিপ করছে, আমি সেটাই আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে আমি একটি বড় আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন, রাজ্যে আমাদের সরকার পরিবর্তন হতে পারে, রাজ্যে তৃণমূলের থেকে ক্ষমতাটা বিজেপির হাতে যেতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনও পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু তৃণমূল এবং তৃণমূল মাইন্ডেড লোকজন। আমরা একাধিকবার দেখতে পাচ্ছি যে যারা নর্মাল ভোটার বা যারা বিজেপির ভোটার, তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি,
কিন্তু আশেপাশে বাড়ির দিকে তাকালেই দেখছি যে আরে এ তো 2026-এ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছে, এনাদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা ঢুকে গেছে। তো এত বড় যে কারচুপি হয়েছে এটা কিভাবে হয়েছে তারই উদাহরণ আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং একটা ঘটনার মাধ্যমে নয়, বেশ কিছু ঘটনার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এই তৃণমূল মাইন্ডেড সমর্থকরা পক্ষপাতিত্ব করছে এবং স্বজন পোষণ করছে। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলি সামনে আসার পরেও বিজেপি সরকারের আরো নড়ে বসা উচিত, কিন্তু এখনো তারা বিরোধী রোলই প্লে করে চলেছে, কারণ তারা বুঝে উঠতেই পারছে না যে কোন জায়গায় হিট করলে কি হতে পারে বা কি চলছে। বিষয়টা হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাট পশ্চিম পাড়ার একটি ঘটনা, যেখানে মঙ্গলবার দিন আমরা দেখতে পেলাম জেলা পরিষদের সদস্য মাম্পি রুদ্রর বাড়ি হঠাৎ করে ঘেরাও করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে এবং জোর করে তাকে পদত্যাগ পত্রে সই করানো হয়েছে। কে করিয়েছে? তো বিজেপির মহিলা মোর্চার দিক থেকে আন্দোলন করা হয়, যে আন্দোলনে অভিযোগ উঠে আসে এই মাম্পি রুদ্র নাকি পক্ষপাতিত্ব করেছেন। কেমন পক্ষপাতিত্ব করেছেন? বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম আপনারা ফিল আপ করেছেন সেগুলোকে অনুমোদন করানোতে পক্ষপাতিত্ব করেছেন। মানে যারা ঠিক তৃণমূলের লোকজন, তৃণমূল মাইন্ডেড লোকজন, বা যারা পাড়ার মহিলা চেনেন যে পাড়ার কাকিমা জেঠিমা ইনি তো তৃণমূলই করতেন, তাদের ফর্মকে আগে অনুমোদন করানো হয়েছে এবং বাকিদের যারা বিজেপি বলুন বা অন্যান্য ভোটার বলুন তাদের ফর্ম কিন্তু পড়েই থেকে গেছে। বিষয়টা হচ্ছে যে টাইমটা দেওয়া হয়েছিল যে অমুক ডেট থেকে অমুক ডেটের মধ্যে যতগুলো ফর্ম সাবমিট হবে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, কিন্তু তারপরও টাইম ছিল 3 মাস ধরে, এই কাজটা চলবে 3 মাস ধরে। এখন খুব স্বাভাবিক ব্যাপার যে লক্ষ্মী ভান্ডার যারা পেয়ে অভ্যস্ত তারা ওয়েট করে বসেছিলেন যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। সাধারণ মানুষ যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, যারা হয়তো তৃণমূলের ভোটার নয়, তারাও যে লক্ষ্মী ভান্ডার পেতেন তারাও ভেবেছিলেন যে অতি সহজেই আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো, এবং তারা দিন রাত এক করে ফর্ম ফিল আপ করেছে। অনুমোদন করানোর সময় এই যে কর্মীরা, এই মাম্পি রুদ্রের মতো কর্মীরা কি করেছেন, যে অনুমোদন দিয়েছেন তৃণমূল ঘেঁষা ব্যক্তিদের বা তৃণমূল পন্থাদেরকে, কারণ নিজেও বসে রয়েছেন তৃণমূলেরই লোক, যার জন্য পাড়ায় পাড়ায় এখন বেশ কিছু কথা উঠছে এবং রটছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারাই বলা চলছে যে কি হলো, তৃণমূলের লোকজন তো টাকা পেলো, এত বিজেপি করে কি হলো, টাকা তো কই অন্নপূর্ণা ঢুকছে না। এই যে ঘটনাটি কতটা মারাত্মক বিষয় একবার ভাবুন, যে জেলা পরিষদের সদস্য হয়ে, জেলা পরিষদ নারী শিশু কল্যাণের কর্মাধ্যক্ষা হয়ে তিনি পক্ষপাতিত্ব করেছেন এবং চেনা পরিচিত মুখ দেখে, তৃণমূল কংগ্রেসের মুখ দেখে তাদের ফর্মকে আগে অনুমোদন দিয়েছেন। খুব স্বাভাবিক, সরকার টাকা ছাড়ছে, সরকার তো বুঝতে পারছেন না যে একদম গ্রাউন্ড লেভেলের যে কর্মী রয়েছেন তিনি টিএমসি না বিজেপি নাকি নর্মাল ভোটার, তার অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকে যাচ্ছে, যার হাত ধরে ঢুকছে সেই হাতেই তো গন্ডগোল। এই সেম ঘটনা পুরুলিয়াতে ঘটেছে। আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এত বড় কথা বলছি না, এই সেম ঘটনা ঘটেছে যেখানে অভিযোগ যিনি করেছেন, অভিযোগকারী। সরাসরি ইসকনের ছবি দেখছেন, ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথের রশিদে পড়বে টান, রথযাত্রা অনুষ্ঠান শুরু হবে। ইসকনের এই রথ 60 বছরেরও পুরনো কলকাতা ইসকনের এই রথ, সেই রথযাত্রা এবার শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আজ শুরু হচ্ছে। 38 ফুটের রথ, যে রথ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে শুরু হবে যাত্রা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়ি পর্যন্ত যাবে এই রথ। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে অপেক্ষা শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার, রথের রশিতে পড়বে টান, শুরু হবে রথযাত্রা। এখন কি দেখতে পাচ্ছি আমরা? এখনো মুখ্যমন্ত্রী ঢুকবেন আর কিছুক্ষণের মধ্যেই। প্রথমেই মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা অ্যালবার্ট মন্দিরে, যেটা ইসকনের মূল মন্দির, সেই মন্দিরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। রাধা গোবিন্দের মূর্তি রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ, হ্যাঁ, তারপর তিনি আসবেন এই যে যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা যেখানে রয়েছেন, অর্থাৎ যে নন্দী ঘোষ রয়েছে জগন্নাথ দেবের রথ, সেই নন্দী ঘোষের সামনে তিনি আসবেন এবং সেখানে প্রভু জগন্নাথ দেবের কাছে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, আরতি করবেন এবং তারপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ডোনা গাঙ্গুলি সম্প্রদায় তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, নৃত্য পরিবেশন করবেন। আর এই মুহূর্তে সেখানে তারপর ঠিক সেই প্রথা অনুযায়ী সোনার
ঝাড়ু দিয়ে তিনি জগন্নাথ দেবের রথ যাত্রার যে পথ সেই পথ তিনি পরিষ্কার করবেন এবং তারপর জগন্নাথ দেবের নন্দী ঘোষের যে রথের রশি শঙ্খচূড় সেই শঙ্খচূড়ে তিনি স্পর্শ করবেন রথযাত্রার সূচনার জন্য এবং ভক্তদের সঙ্গে একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভগবান তিনি আজ এবং সেই মতোই আমরা দেখছি বিশ্বজিৎ অ্যালবার্ট রোডে ইসকনের যে মন্দির সেই মন্দিরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আপনারা তো দেখলেন এখানে শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং কলকাতার মধ্যে রথযাত্রার বিষয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পক্ষে অসংখ্য কথা হচ্ছে, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।